কত? চারটা থেকে একটা এলিমেন্ট 25% অ্যালুমিনিয়াম ছিল। 25%, হ্যাঁ। ভার্মিকুলাইটে কত ছিল? স্যার ভার্মিকুলাইটে 25%, ভার্মিকুলাইট স্যার 25%। চারটা 6টা নিচে থাকবে। হ্যাঁ, তারপরে ক্লোরাইটে 25%। জি স্যার। তিনটাতে 25%, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাইলে 25% যেহেতু ছিল, এজন্য এখানে ইয়ে হিসেবে কি আসছে? মানে শীট আসছে। হ্যাঁ, মানে এই নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, নেগেটিভ চার্জকে স্যাটিসফাইয়ের জন্য ইন্টারলেয়ার পজিশনে কি আসছে? স্যার একটা শীট আসছে, ওটা কি অ্যালুমিনিয়াম শীট? স্যার ম্যাগনেসিয়াম কোনটাতে কি আসছে? মাইকাতে কি আসছে? স্পেকট্রাইটে কি আসছে? মাইকাতে পটাশিয়াম আসছে। পটাশিয়াম। স্পেকট্রাইটে সোডিয়াম। স্পেকট্রাইটে সোডিয়াম, হ্যাঁ। সোডিয়াম। ভার্মিকুলাইটে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। ভার্মিকুলাইটে ম্যাগনেসিয়াম। তিনটা পানি ম্যাগনেসিয়াম। হ্যাঁ, পানির সাথে মানে ম্যাগনেসিয়ামের সাথে পানি আছে, সোডিয়াম থাকলে পানি থাকবে। আর ক্লোরাইডে কি আসছিল? স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইটে একটা লেয়ার আসছিল। শীট আসছে, শীট এসেছিল। এই শীট, এই শীটটা কি শীট? অক্টাহেড্রাল শীট। এটা একটা ট্রাইঅক্টাহেড্রাল শীট, ঠিক আছে? ট্রাইঅক্টাহেড্রাল শীট আসছিল। তাহলে সেই শীটটা কেন আসলো? ওর কাজ কি এখানে? নেগেটিভ চার্জ নিউট্রালাইজ করার জন্য। চার্জটাকে নিউট্রাল, যে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল সেটাকে নিউট্রাল করার জন্য। স্যার, হ্যাঁ স্যার ক্লোরাইডের ক্ষেত্রে যে শীটটা আসছে অক্টাহাইড্রাল শীট, এটা কি মূলত ম্যাগনেসিয়াম শীট ছিল, পরে অ্যালুমিনিয়াম মূলত আসছে? ম্যাগনেসিয়াম শীট ছিল, আইসোমারফাস সাবস্টিটিউশনের ফলে দুটো অ্যালুমিনিয়াম আসছে। জি স্যার। আচ্ছা, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার আমরা ক্লোরাইডকে বলছিলাম 2:1:1 লেয়ার। জি, এটা কিভাবে হলো? ওটা যদি ম্যাগনেসিয়াম শীট এক্সট্রা এসে থাকে তাহলে তো 3:1 হওয়ার কথা। 3:1? জি স্যার। তা তুমি বরং বলতে পারো যে 2:2 হতে পারে। হ্যাঁ দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ক্লোরাইডের ছবি একটু দেখতে বড় পাচ্ছ? করলে ভালো হয়। আরো বড় ঠিক আছে। আছে? জি স্যার। এর থেকে বড় তো আর হবে না। জি স্যার ঠিক আছে। এর থেকে বড় আর হবে না। তাহলে 2:1:1, এটা 2:1, আর এখানে আরো একটা আছে, এই জন্য 2:1:1। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এটা কি 2:1, আর জি এটা স্যার, আরো জি একটা স্যার, 1, এই জন্য এটা আলাদা বিচ্ছিন্ন ভাবে আছে, খেয়াল করতে হবে। এটা আছে ইন্টারলেয়ার পজিশনে, ঠিক আছে? তাহলে জি আমরা স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা মানে একটা খাঁচা দেওয়ার পরে বলেছিলাম তোমরা এখান থেকে 5টা ছবি আঁকবা, 4টা ছবি আঁকবা, 4টা ছবিতে এই কম্পোজিশন গুলো লিখবা। আমি এখন এখানে একটা ইয়েতে নিয়ে আসছি, তোমাদের যদি মাথায় থাকে তাহলে লেখার দরকার নেই এই মুহূর্তে, তোমাদেরকে নোট আমি আজকে পাঠিয়ে দেবো, তখন করবা। এই যে আমি উল্টানো সোজা করছি, খেয়াল করো। এটা দেখতে পাচ্ছ? 3টা সিলিকন, একটা অ্যালুমিনিয়াম। জি স্যার। মাইকা, এখানে পটাশিয়াম আছে ইন্টারলেয়ার পজিশনে। অ্যালুমিনিয়ামের জায়গায় 4টা অ্যালুমিনিয়াম আছে। এটা আমরা বলেছিলাম যদি বায়োটাইট হয় তাহলে এখানে 4 থেকে 6 অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এই তিনটার কম্বিনেশন হবে। আর হ্যাঁ, 4 থাকলে হবে ডাইঅক্টাহেড্রাল, 6 থাকলে হবে ট্রাইঅক্টাহেড্রাল, ঠিক আছে? জি স্যার। স্যার এখানে যে কম্বিনেশনটা হবে এটা কি রূপে হবে, এটা কি আমাদের জানা নাই? মানে না, জানা নাই মানে কি, একটু ভেরিয়েশন আছে, মানে মাটির কেস তো। স্যার তাহলে তো ফর্মুলাটা লিখতে গেলে একটু প্রবলেম হবে না? কি লিখতে গেলে প্রবলেম হবে? কেমিক্যাল ফর্মুলাটা ওখানে ম্যাগনেসিয়াম ফর্মুলা লেখা যাবে না। এটা কেমিক্যাল ফর্মুলা, যে এখানে অবশ্য 6 দিয়ে লিখেছে, 3টা মিলে 6 আর কি। হ্যাঁ, তাহলে আমরা মাঝখানে চার্জ কত ধরবো? 2 ধরবো না 3 ধরবো? স্যার মাঝখানে তো 3টার কম্বিনেশন আছে, একটার চার্জ তো 2। এখানে চার্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না বাবা, চার্জ দেখতে পাচ্ছি না, চার্জ হিসাব করতে পারছি না। তবে আমরা যখন লিখতেছি এখানে কোনো আইসোমারফাস সাবস্টিটিউশন নাই ধরে লিখতেছি আর কি। হ্যাঁ স্যার এখানে তো
4টা থেকে 6টা, কিন্তু আমরা তো এখানে 4টা ড্র করলাম, মানে 4টাতে দাগ টানলাম। হ্যাঁ, এটা আমি কালকে বলেছিলাম 4টে দাগ টানলাম, এটা হচ্ছে মাস্কোভাইট বা বায়োটাইট। যদি মাস্কোভাইটের আঁকছি, এই এখানকার ডিফারেন্সটা হবে 4 থেকে 6। যদি 4 হয়, আমি বলেছি এটা দুই রকমই বায়োটাইট হয়, মানে তুমি যদি ডাইঅক্টাহেড্রাল বায়োটাইট আঁকো তাহলে 4টা দিলেই চলবে, যদি ট্রাইঅক্টাহেড্রাল আঁকো তাহলে 6টা দিতে হবে। আর আমি যেহেতু রেঞ্জ বলেছি, কাজে এক্স্যাক্টলি আঁকা যাচ্ছে না, তুমি খালি তোমার কনসেপ্টটা মাথায় রাখো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বায়োটাইটটা ভ্যারিয়েবল, মাস্কোভাইটটা রিজিড, বায়োটাইটটা ভ্যারিয়েবল। স্যার তাহলে বায়োটাইটের ক্ষেত্রে স্যার নেগেটিভ চার্জ কতগুলা হবে সেটাও তো বলতে নেগেটিভ পারতেছি চার্জ না। বাবা এখান থেকেই, এখানে নেগেটিভ চার্জ নাই। এখানে 6টা থেকে 6টা ম্যাগনেসিয়াম আছে। তোমরা এত এত মানে ছোট ছোট প্রশ্ন করো না, তাহলে আমি ক্লাস শেষ করতে পারবো না। আমাকে একটু ক্লাস শেষ করতে দাও, এরপরে যাদের প্রশ্ন থাকবে আমার সাথে যোগাযোগ করো, আমি উত্তর দিব, অসুবিধা নাই। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ক্লাসটা শেষ করতে দাও। 9টা ক্লাস হয়ে যাচ্ছে আজকে, অবশ্যই একটা মিস গেছে কারেক্টের জন্য। 7টা হচ্ছে, 8টা হচ্ছে। আচ্ছা, তাইলে মাস্কোভাইট বায়োটাইটের বিষয়টা আমরা ছবি স্ট্রাকচার বোঝা গেছে কিনা? স্ট্রাকচার বোঝা গেছে মাস্কোভাইটের বায়োটাইটের, এটুকু বোঝা গেছে। নেগেটিভ জি চার্জ স্যার। তৈরি হচ্ছে সিলিকা শিটে, অক্টাইডাল শিট তৈরি হচ্ছে কি হচ্ছে না তুমি এটা ধরে নাও হচ্ছে না আপাতত। হ্যাঁ, বায়োটাইটে কিছু হলে হতে পারে, সেখানে তখন বাড়ুক। মূল জিনিস হচ্ছে মাস্কোভাইট বায়োটাইট দুটার মধ্যে পটাশিয়াম থাকে ইন্টারলেয়ার পজিশনে। নেগেটিভ চার্জের জন্য পটাশিয়াম আসছে, ইন্টারলেয়ার পজিশনে থাকে। সেটা আবার কিভাবে থাকে সেটা আমরা একটু পরে দেখতেছি। তো এখানে কালো এবং সাদার মধ্যে একটা পার্থক্য আমরা বলেছিলাম যে আয়রনের কারণে এটা কালো বায়োটাইট। আর আরেকটা জিনিস খেয়াল করো, যে এটা দুটো লেয়ার, আমি তো তোমাদেরকে দেখাইছিলাম, মানে সিলিকেট কি মানে বল দিয়ে মডেল দেখাইছিলাম যে এখানে অক্টাহেড্রন কিভাবে তৈরি হয়। এখন অক্টাহেড্রন গুলি পাশাপাশি যুক্ত হয়ে অক্টাহেড্রাল শীট তৈরি হয়েছে। এখানে অ্যালুমিনিয়াম আছে একাই, এখানে আছে 3 ধরনের জিনিস। এই 3 ধরনের জিনিস তিনটা, কিন্তু 3টা সাইজ আলাদা। তো এখন এই 3টা সাইজ যদি 3 রকম থাকে, তো এটা সহজে ভেঙে যাবে নাকি একই রকম থাকলে ভাঙবে বলো? 3টা 3 রকম হলে সহজে ভাঙবে। সহজে ভেঙে যাবে, কারণ স্ট্রাকচারটার মধ্যে ইভেন্ট নাই। তুমি দুটো কাচের মধ্যে দুটো শীট কাচ, বড় বড় কাচ টেবিলে যেমন থাকে, এই দুটোর মাঝখানে তুমি মার্বেল দিলা একই সাইজের, তাইলে একরকম ঘটনা ঘটবে। কিন্তু মার্বেল দিলে 2-3 সাইজের, তাহলে একটু আনইভেন হয়ে যাবে না? জি তো স্যার। এই জায়গায় একটা আনইভেন হয়ে যায় এবং এটা সহজে ভাঙে। তাহলে এখানে একটা তথ্য তোমাদের জানা দরকার, মাস্কোভাইট স্ট্রাকচারটা রিলেটিভলি রিজিড, আর বায়োটাইট স্ট্রাকচারটা ভঙ্গুর। আমরা কি এটাকে ওয়েদারেবল মিনারেল বলি, ওয়েদারেবল মিনারেল, যে মিনারেলটা সহজে ভাঙে। এটা একটু তোমাদের ইয়াতে নোট করে রাখো। আচ্ছা, আমরা এরপরে যে ছবিটা দেখেছিলাম গত ক্লাসে, আমি একটু সোজা করতে পারছি, অ্যাডোব ফটোশপে নিয়ে যেয়ে সোজা করেছি আর কি। হ্যাঁ, তো সেখানে আমরা দেখেছিলাম যে সিলিকন অ্যালুমিনিয়াম এখানে 3টা আছে, এখানেও তাই আছে, মানে একটা নেগেটিভ চার্জ আসছে এখানে, এই নেগেটিভ চার্জের জন্য এখানে ম্যাগনেসিয়াম আসছে। আর এইখানে অনেকটা বায়োটাইটের মতোই, ভার্মিকুলাইটে বায়োটাইটের মতোই 6 অর লেস, 6 থাকলে ম্যাগনেসিয়াম লিখতে পারি, আর লেস হলে ওই যে 4টা পর্যন্ত আসতে পারে। তার মানে বর্ণনাতে আমরা দেখবো যে ভার্মিকুলাইট ডাইঅক্টাহেড্রাল হতে পারে, ট্রাইও হতে পারে। এজন্য এই ভেরিয়েশনটা এখানে লেখা আছে। তাহলে এই স্ট্রাকচারটা আমরা দেখেছি। 6 হলে ম্যাগনেসিয়াম লিখতে হবে অথবা ফেরাস আয়রন লিখতে হবে। হ্যাঁ, কারণ 6 হলে 2 যোজনই হতে হবে, মানে অ্যালুমিনিয়াম দিয়ে 6 বানাতে পারবা না তো? পারবা? যে এইটা। আচ্ছা আচ্ছা, তারপরে অ্যালুমিনিয়াম আসবে যদি হচ্ছে সেখানে আইসোমার সাবস্টিটিউশন হয়, যেটা ক্লোরাইডে দেখছি আমরা। এই জিনিসটা আমি একদম শেষ মুহূর্তে দেখাইছিলাম, তখন হয়তো অনেকে ক্লাস থেকে আউট হয়ে গেছিলাম। সেটা হচ্ছে এই জায়গায় সিলিকা শিটের অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম হচ্ছে 15% কম। এর আগে ছিল 25%, সবগুলিতেই 25%, এটাতে 15% কম, এখানেও 15% কম। একজন বলছে 15% হলে তো রাউন্ড ফিগার আসবে না। হ্যাঁ, রাউন্ড ফিগার আসবে না। তো তুমি এখানে 100 দিয়ে গুণ দিয়ে দাও বা 25 দিয়ে গুণ দিয়ে দাও, 400টা হয়, সরি 100টা যদি হয় 25 দিয়ে গুণ দাও, 100টা পজিশনের মধ্যে 85টা হচ্ছে মানে সিলিকন আর 15টা হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা তারও কম। এটা হচ্ছে তার ব্যাখ্যা। ক্লিয়ার হয়েছে কিনা? স্যার একটু আরেকবার।
মানে আমরা তো বলেছি এখানে যে ছবিটা আঁকছে, আমি বারে বারে বলছি তোমাদেরকে বা একাধিকবার বলেছি, এই যে ছবিটা আঁকছি এটা স্পেকট্রাইট বিদারের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, রিপ্রেজেন্টেবল অংশ যেটুকু আমরা এখানে আনতে পেরেছি। একটা ইউনিট ফর্মুলা বলে এটাকে। এইটা ডানে বামে বর্ধিত হবে, তো ভাগা হাত আছে দেখো, ডানে বামে বর্ধিত হবে এবং সামনে পিছনে বর্ধিত হবে, একই ধরনের স্ট্রাকচার যুক্ত হয়ে যে একটা আয়তাকার রূপ লাভ করবে। এরকম আয়তাকার রূপের অনেকগুলি লেয়ার মিলে একটা স্পেকট্রাইট। এই যে অনেকগুলি লেয়ার এবং ডানে বামে অনেকগুলি বর্ধিত, সেখানে তো 4টে সিলিকনের পজিশন না, এখানে হয়তো 4000টা আছে বা 1000টা আছে। এই যে এতগুলি আছে তার মধ্যে 15% হচ্ছে অ্যালুমিনিয়াম। বুঝা গেল? জি স্যার। 4টার মধ্যে দিতে হলে আমাকে ফ্র্যাকশন বানিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, ফ্র্যাকশন বানিয়ে দিতে হবে। ওটা তোমাদের নজর দেওয়ার দরকার নেই, তোমরা এটা ভাবো যে এখানে আইসোমরফিক সাবস্টিটিউশনটা ওই 3টে মিনারেল থেকে কম, এটুকু বুঝতে গেলা। জি স্যার। ওটা 25%, এটা 15%। আচ্ছা, আর এটার ইন্টারনাল পজিশন এখানে আমরা ভিতরে লিখি নাই, কিন্তু ফর্মুলায় লেখা আছে সোডিয়াম দিয়ে এক্স লেখা আছে। তো সোডিয়াম এক্স মানে একটা হতে পারে, কম বেশি হতে পারে, যে এখানে যেহেতু 15% এজন্য এক্স দিয়ে আনা হয়েছে, এটা বুঝছো? তো যাই হোক, এটা এখনই তোমরা স্টাডি করার দরকার নেই, আপাতত এতটুকু বোঝো যে এখানে ইন্টারনাল পজিশনে সোডিয়াম আসছে। আর এইটা হচ্ছে ক্লোরাইড, এটা আমরা ভালোভাবে এক্সপ্লেন করেছি। এখানে এখানে এটা ট্রাইঅক্টাইডালি দেখানো হয়েছে 6 ম্যাগনেসিয়াম, এবং এখানে একটা ইন্টারনাল পজিশনে একটা শীট দেখানো হয়েছে ট্রাইঅক্টাইডাল শীট, সেটাও 6 ম্যাগনেসিয়াম ছিল, কিন্তু 4টে ম্যাগনেসিয়াম আর 2টি অ্যালুমিনিয়াম হয়েছে। অ্যালুমিনিয়াম আসছে আইসোটোপের সাবস্টিটিউশনের ফলে, এখানে দুটো পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এই স্ট্রাকচারে যে দুটো নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল সেইটা এইটা দিয়ে ফিল আপ হয়ে গেছে, তার মানে স্ট্রাকচারটা এইভাবে নিউট্রাল হয়েছে। তাহলে আমরা এই 4টে বিদাল যদি একসাথে পড়ি, তাহলে সিলিকা শীটের ক্ষেত্রে আমরা বলবো যে 3টে বিদালের ক্ষেত্রেই সিলিকা শীটের 25% অ্যালুমিনিয়াম আছে, আর একটাতে আছে 15% বা তার কম। এটুকু মাথায় ঢুকছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আমি কয়েকজনের মাথায় ঢুকলে আমি হ্যাপি, যে কজনের মাথায় ঢুকছে তারা একটু হ্যাঁ হ্যাঁ বলবা বা একটু পারলে নিজেরাও বলবা। ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে পরে, এখনই বলো না। তাহলে এরপরে তাহলে আমি যদি বলি যে এই এই যে চার্জ তৈরি হলো, এটার জন্য ইন্টারলেয়ার পজিশনে কিছু আসতে হবে, তাই না? সেই জিনিসটা মাইকার ক্ষেত্রে আসছে পটাশিয়াম, এটা সবাই বুঝছো এখন। স্পেকট্রাইটে আসছে সোডিয়াম, আর ভার্মিকুলাটে আসছে ম্যাগনেসিয়াম। এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার, গুড। ক্লোরাইডের মধ্যে কিছু আসে নাই, কি জন্য আসে নাই? কারণ এখানে একটা শীট আসছে, কোনো ক্যাটায়ন আসে নাই, শীট আসছে। চলে গেছে, পড়াইতে গেছে মনে হয়। কেন? ঠিক আছে, পড়ানো আছে? আমি একটু সবাইকে মিউট করতেছি, যারা উত্তর দেবে আনমিউট করে বলবা। যাদের এখানে শব্দ হচ্ছে তারা আনমিউট করে শব্দটা করবা। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার হলে আমি বাবা একটু সামনে আগাতে চাই, আধা ঘন্টা আছে। এখন আমি দুটো জিনিস তোমাদেরকে এক্সপ্লেন করব এই স্ট্রাকচার 5টা থেকে। একটা নাম হবে সিইসি, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, আর আরেকটা হবে এক্সপ্যানশন। আমরা বলেছিলাম এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ মিনারেল কোনটা কোনটা? ভার্মিকুলাইট এবং স্পেকট্রাইট বলেছিলাম। কথা বলো, শোনা যাচ্ছে না কথা, মিউট করা আছে। দুটো হচ্ছে এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ মিনারেল, দুইটা কি কি? স্পেকট্রাইট এবং ভার্মিকুলাইট। ভার্মিকুলাইট আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম আছে, এর সাথে পানি আছে। স্পেকট্রাইটটা সোডিয়ামের সাথে পানি থাকে। এই দুইটা ন্যাচারালি এই এলিমেন্ট দুটো ন্যাচারালি পানি অ্যাবজর্ব করে, যার ফলে সেখানে মানে এই দুইটা মানে সিলিকেট স্ট্রাকচারের মধ্যে পানি ঢোকে এবং ফুলে যায়। আবার পানি যখন বর্ষাকাল যখন চলে যায় তখন এটা শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক করলে ফাটল তৈরি হয়। তোমরা মাটিতে দেখো পুকুরের তলা শুকিয়ে গেলে, বিলের তলা শুকিয়ে গেলে ফাটল দেখছো? জি স্যার। এই ফাটলটা মানে তখনই প্রভিডেন্ট হবে যখন ভার্মিকুলাইট বা স্পেকট্রাইট মিনারেল বেশি পরিমাণে থাকবে। কম থাকলে কম হবে, বেশি থাকলে বেশি হবে। তোমরা সেকেন্ড ইয়ারে একটা জিনিস পড়ানো ছিল সয়েল ক্লাসিফিকেশন, আলফিসল, এন্ট্রিসল, স্পোটোসল, এগুলোর নাম শুনছিলা? জি স্যার। ইউএসডি ট্যাক্সোনমি। সেখানে একটা ছিল ভার্টিসল, ভার্টিসল। তো ভার্টিসলে স্পেকট্রাইট খুব বেশি থাকে এবং
তার বৈশিষ্ট্য হচ্ছে যে এই শুকনো মৌসুমে এখানে ক্র্যাক তৈরি হবে, ফাটল তৈরি হবে। সেই ফাটলটা হবে 1 সেন্টিমিটার ওয়াইড এবং 50 সেন্টিমিটার ডিপ। তো তখন ভার্টিসল হবে, ভার্টিসল হতে হলে স্পেকটাইট আসতে হবে। স্পেকটাইটটাই এক্সপানশনটা বেশি হয় ভার্মিকুলাইটের তুলনায়। এবং পৃথিবীতে যত ল্যান্ডস্লাইড হয়, পাহাড়ি ধস, ভূমিধস, সেটার জন্য কিন্তু স্পেকটাইট দায়ী। স্পেকটাইট যেহেতু বর্ষা পেলেই পানি মানে এক্সপ্যানশন করে, ইঞ্জিনিয়ারিং ওই ধরনের স্পেকটাইট রিচ সয়েলে ইঞ্জিনিয়ারিং কাজ করতে খুব সাবধানে করতে হয়। বাড়িঘর মেরামত, রাস্তাঘাট, এয়ারপোর্ট, এগুলো সাবধানে করতে হয়। এটা একটা আইডিয়া দিলাম। তাহলে আমি যদি বলি সোডিয়ামটা দেখানো হয়নি, সোডিয়ামটা দেখানো হয়নি বাবা, নিচে আছে, তুমি দেখাই দিও। আমি যদি বলি যে স্পেকটাইট মানে এক্সপ্যান্ডিং টাইপ মিনারেল, এক্সপ্লেন, কি বলবা? যে কোনো একজন বলো। স্যার স্মেকটাইটের হলো পানি অ্যাবজর্ব করার ক্ষমতা আছে কিংবা শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য এটা হলো এই ক্ষমতাটার কারণ কি সেটা বলতে হবে। স্যার ওই যে ওর ইন্টারলেয়ার স্পেসের যে আয়ন আছে ওইটা পানি, ইন্টারলেয়ার ক্যাটায়ন এখানে সোডিয়াম। জি স্যার ইন্টারলেয়ার ক্যাটায়ন সোডিয়াম, এর জন্য এখানে এর পানি অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে। এই জন্য মানে এই বর্ষাকালে পানি পেলে ফুলে যায় এবং শীতকালে আবার শ্রিঙ্ক করে, সলিড শ্রিঙ্ক হয়। এনিওয়ে আছে, এটাই বড় কথা এখানে আলাপ, যে পানি ইন্টারলেয়ার পজিশনে সোডিয়াম আসে, এটা পানি অ্যাবজর্ব করে, এই জন্য এটা এক্সপ্যানশন হয়। ভার্মিকুলাইট এক্সপ্যান্ডিং টাইপ মিনারেল কেন? স্যার ভার্মিকুলাইটে ম্যাগনেসিয়াম থাকে, ওইটাও পানি অ্যাবজর্ব করতে পারে বা শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দিতে পারে। ন্যাচারালি পানি অ্যাবজর্ব করে, পানি অ্যাবজর্ব করে ফুলে যেতে পারে, তখন সেটা মানে ইয়ে হয় আর কি, তোমার মানে এক্সপ্যানশন হতে পারে আর কি। হ্যাঁ, এই জন্য এটা এক্সপ্যান্ডিং টাইপ মিনারেল। তাহলে আরেকটু পরীক্ষা লেখার সময় আরেকটু লিখবা, সেটা হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম কেন আসলো সেটা একটু লিখবা। সেটা বলবা যে এই মানে মিনারেলগুলির স্ট্রাকচারে আইসোমরফাস সাবস্টিটিউশন আছে, তো এটা থাকার কারণে এখানে মানে নেগেটিভ চার্জ তৈরি হয়। নেগেটিভ চার্জকে ফুলফিল করার জন্য ইন্টারলেয়ার পজিশনে ভার্মিকুলাইটের ক্ষেত্রে বলবা এখানে ম্যাগনেসিয়াম আসে, আর স্পেকটাইটের ক্ষেত্রে বলবা এখানে সোডিয়াম আসে। তো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ন্যাচারালি পানি অ্যাবজর্ব করতে পারে, তখন এই মিনারেলের মধ্যে এক্সপ্যানশন ঘটে। এজন্য এই মিনারেলগুলিকে এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ বলে, মিনারেল বলে। বলতে পারবা সবাই? পারবো স্যার। যারা বলতে পারবা আনমিউট করে হু হু বলো। জি স্যার, পারবো স্যার। জি স্যার, জি ইনশাআল্লাহ। স্যার পারবো স্যার। মাথা গরম হতে পারে তোমাদের, আমি একটা গল্প বলি আর কি। হ্যাঁ, তোমরা পাউরুটি দেখছো? জি জি স্যার। স্যার। ওই যে স্লাইড রুটি না আর কি, কিন্তু হ্যাঁ ওগুলো তো সাদা, বন রুটির মতো, উপরে একটু লালচে লালচে থাকে না? জি স্যার, দেখছি স্যার। আগে ওই টাইপের পাউরুটি পাওয়া যেত, বড় সাইজের, উপরের দিকে লাল, নিচেরটা একটু একটু লালচে এরকম। এক ভদ্রলোক ওই পাউরুটিটা দুধ দিয়ে ভিজায় খাইতে খুব মজা আর কি। হ্যাঁ, এক ভদ্রলোক মানে অনেকখানি দুধ কিনে একটা বড় সড়ো পাউরুটি কিনে দুধের মধ্যে একটু ভিজায় রাখছে, বুঝছো, যে সকালে উঠে খাবে, নাস্তা করবে। তো সকালে উঠে দেখে যে একটা বিড়াল তার ওই দুধ পাউরুটি খাইতেছে আর কি, বুঝছো, মানে কড়াইয়ের উপরে একটা বিড়াল। তো তার তো মেজাজ খারাপ হয়ে গেছে, মোটা সোটা লাঠি নিয়ে এসে দিছে পিঠে, বিড়ালের পিঠে বাড়ি আর কি। হ্যাঁ, পরে দেখা গেল আসলে ওটা বিড়াল ছিল না, পাউরুটিটাই ফুলে গেছিল আর কি। হ্যাঁ, একটু বিড়াল বিড়াল হয়ে গেছিল, বুঝছো। সুস্বাদু ব্যাপার। জি স্যার। হাসলে না তো, একটু আনমিউট করে হাসতে হবে, তাহলে বুঝবো কিভাবে যে হাসছো। স্যার আপনার গল্প শুনে হাসি পাইনি, আপনার শেষের কথাটা শুনে হাসি পাইছে স্যার। হাসা তো শেষেই, হাসা তো আগে না। প্রথম বুঝতে পারো না যে বিড়াল ফুলে গেছে, এটা ছবিতে দেখালে বুঝতে পারতাম। হ্যাঁ, যে বাড়ি মারতেছে, মানে পাউরুটি ছিটকায় গেছে, তখন বুঝতে পারতাম এটা বিড়াল না। তার আগে তো বিড়ালই মনে হয়েছে আর কি। হ্যাঁ, তো স্পেকটাইট স্যার, ক্ষুধা লাগছে স্যার। হ্যাঁ, স্পেকটাইট আর ভার্মিকুলাইট হচ্ছে বিড়াল টাইপের মিনারেল, না সরি বিড়াল না, পাউরুটি টাইপের মিনারেল, ফুলে যায় আর কি, বুঝছো তো। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি এই দুটোর মধ্যে এক্সপ্যানশন কোনটার বেশি হবে, স্পেকটাইটের না ভার্মিকুলাইটের? এটার উত্তর কি বলতে পারবা? স্পেকটাইটে বেশি হবে। কেন? সোডিয়ামে পানি বেশি অ্যাবজর্ব করে স্যার। সোডিয়াম পানি বেশি আকর্ষণ করে, তো আমাদের ব্যাখ্যাতে উত্তরটা এটা না। উত্তর সঠিক আছে তোমার, স্পেকটাইটের এক্সপ্যানশন আনলিমিটেড আর ভার্মিকুলাইটের এটা লিমিটেড। এক্সপ্যানশনের এটার কারণটা ওই সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের নেচার, অন্য নেচার।
তোমাদের এখানে আরো একটা চ্যাপ্টার আছে যে সয়েল টেক্সচার নির্ণয় করার জন্য মেথড মেকানিক্যাল অ্যানালাইসিস, ওখানে তোমাদের পড়ানো হবে। তখন দেখবা সিমেন্টিং এজেন্ট নাম শুনছো তোমরা? সয়েল স্যান্ড সিল্ক লেকে দলা বাঁধায় সিমেন্টিং এজেন্ট, জি স্যার। অ্যাগ্রিগেট ফর্ম করায়। সিমেন্টিং এজেন্টের মধ্যে আছে হচ্ছে অর্গানিক ম্যাটার একটা, আরেকটা হচ্ছে লাইম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলি। হ্যাঁ, তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম চুন দিয়ে কিন্তু অনেক সময় চুন আর চিনি দিয়ে, তোমার যদি মাথায় ব্যথা তীব্র হয় চুন আর চিনি দিয়ে মাথায় কপালে প্রলেপ দিলে ব্যথা কমে। তো এই যে চুন চিনি এগুলো আঠা হিসেবে কাজ করে। তো ম্যাগনেসিয়াম যখন থাকে তার দুটা চার্জ, সে মানে পানি অবজর্ব করে কিন্তু সে পাশাপাশি দুটো লেয়ারকে ধরে রাখে, ব্রিজ করে, ব্রিজ সেতু। আর সোডিয়াম যখন থাকে, সোডিয়ামের নেচারটা হচ্ছে ডিসপার্সিং টাইপ। তোমরা ওই যে সেকেন্ড তোমরা এক্সপেরিমেন্ট করবে, এখনো করো নাই তো, ওটা ক্যালকন সলিউশন দেওয়া হবে সোডিয়াম হেক্সামেটাফসফেট স্যান্ড সিল্ক লেকে ডিসপার্স করার জন্য। তো এই যে স্পেক্ট্রের নেচার হচ্ছে দুটো লেয়ারকে দূরে সরায় দেওয়া, বুঝছো? ফাঁক হলে তো পানি ঢুকবে, কিন্তু স্পেক্ট্রার বেশি পানি অবজার্ভ করে, এ কথাটা সত্য ওভাবে নয়। মানে দুটো লেয়ারের মাঝখানে সোডিয়াম আছে, সে দুটো লেয়ারকে দূরে ঠেলে দিচ্ছে। আর দুটো লেয়ারের মাঝখানে মানে ম্যাগনেসিয়াম আছে, সে দুটো লেয়ারকে ধরে রাখতেছে, দুটোতেই পানি অবজার্ভ করতেছে। যেহেতু তার ধরে রাখার ক্ষমতা আছে, এজন্য ওখানে এক্সপানশনটা কম হচ্ছে। আর স্পেকটাইটে আনলিমিটেড এক্সপানশন হচ্ছে। কথাটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। স্যার আরেকবার একটু। আরেকবার, কারো কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। যার হয়েছে একজন মহিলা বা একজন মানে ভদ্র মহিলা বা ভদ্র মহল, একটু বলো দেখি। স্যার ভার্মিকুলাইটের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম পানি অ্যাবজর্ব করবে, কিন্তু এটা হচ্ছে দুইটা লেয়ারের মধ্যে ব্রিজ তৈরি করবে, ব্রিজ তো হিসেবে কাজ করবে। হ্যাঁ, ব্রিজ হিসাবে কাজ করবে। কিন্তু স্মেকটাইটের ক্ষেত্রে সোডিয়াম পানি অ্যাবজর্ব করবে, কিন্তু দুইটা লেয়ারকে দূরে সরায় দিবে, সেভাবে ব্রিজ ব্রিজ তৈরি এজন্য এখানে করবে। আনলিমিটেড এক্সপানশন হবে, ওখানে লিমিটেড এক্সপানশন হবে। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ওকে, আমি এখন তোমরা তো কম্পোজিশন মনে আছে, মানে এখন বলো দেখি সিলিকন অ্যালুমিনিয়ামের যে কম্পোজিশন সিলিকা শিটে, সেক্ষেত্রে সিইসি ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি মানে তো বুঝছো তোমরা না? আমি একবার বলছি যে ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি মানে হচ্ছে এই যে নেগেটিভ চার্জ তৈরি হলো, তাতে যে সয়েলটা ক্যাটন ধরে রাখতে পারবে, এই ক্ষমতাটা হচ্ছে ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। তাহলে যতটা নেগেটিভ চার্জ হবে ততটাই তার ক্যাটন ধরে রাখার ক্ষমতা, মানে ওটাকে এক্সচেঞ্জ ক্যাপাসিটি বলতেছে, আসলে ক্যাটন রিটেনশন ক্যাপাসিটি ওইটা। হ্যাঁ, তো যেহেতু যেগুলি ধরে রাখবে সবই এক্সচেঞ্জেবল, এর জন্য ওটাকে সিইসি বলা হয়। ক্লিয়ার হয়েছে কিনা? আমি যদি এভাবে বলি, তোমরা যে ক্লাসরুমে ক্লাস করো, তোমাদের হয়তো 70টা সিট আছে, আমি যদি 100 জন মানুষকে ঢুকাই দেয় বলি, আপনারা প্রত্যেকে একটা সিটে একজন বসেন, তো বাকি 30 জন মানুষ দাঁড়ায় থাকবে, তাই না? হুহা বলো। জি স্যার। এই 30 জনকে আমি বললাম ভাই আপনারা একটু পরের একটু বারান্দায় যান। তো আমি এই যে মানুষ দেখতে পাচ্ছি 70 জন, আমি যদি 70 জনের মাথা গণি তাহলে কি বুঝতে পারবো না যে 70টা চেয়ার আছে? জি স্যার। জি স্যার। এই যে সিটিং ক্যাপাসিটি, এই জিনিসটা হচ্ছে সিইসি। কলয়েডের গায়ে যতগুলি নেগেটিভ চার্জ আছে ততটা ক্যাটায়ন বসবে, প্রত্যেকটা ক্যাটায়ন এক্সচেঞ্জেবল। এই জন্য বলতেছি আমরা যে এটা নেগেটিভ চার্জ যা তাই হচ্ছে তার সিটিং ক্যাপাসিটি বা এক্সচেঞ্জেবল ক্যাটায়ন। এইটা ক্লিয়ার কিনা? এটা তোমাদের রফিক স্যার পড়াবেন, আমি শেষ হলেই রফিক স্যার পড়াবেন এটা। আমি একটু আইডিয়া দিলাম। এখন আমাকে বলো যে যেখানে 25% তিনটাতে ছিল, সেই তিনটার সিইসি সমান হওয়ার কথা না? তাই মনে হয়। হ্যাঁ, গুড। থিওরিটিক্যালি ওই তিনটার সিইসি সমান। আর স্পেকট্রাইটে যেহেতু 15%, এর জন্য এর সিইসি একটু কম হবে। ওকে? জি স্যার। হ্যাঁ, এটুকু আমরা এখন জানলাম। এখন এই সত্যের মধ্যে কিছু ভেরিয়েশন আছে, সেটা আমরা দেখাচ্ছি অন্য একটা ইয়া থেকে আর কি, অন্য পাওয়ার পয়েন্ট থেকে দেখাবো। একটা অন্য কিছু হয় সেটা দেখাচ্ছি আমি। তোমাদের তো নোট দেওয়া হয়নি তো এখনো।
আচ্ছা, প্র্যাকটিক্যালি কি হয় আমরা এখন একটু দেখি যে এখানে কতগুলি মিনারেল, এই নোটটা আমি দিয়ে দেবো আজকেই। স্পেকটাইট, ভার্মিকুলাইট, মাইকা, ক্লোরাইড, কেলোরাইট, হ্যাঁ, আর জিপসাইট, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, কোথাইট, আয়রন অক্সাইড, অ্যালোফেন, হিউমাস, এগুলির মানে বিভিন্ন জিনিস দেওয়া আছে, কোনটা কোন টাইপ মিনারেল, কোনটার সাইজ কিরকম, কোনটার শেপ কিরকম, হ্যাঁ, এগুলি তোমরা জাস্ট মুখস্থ করবা, এগুলি ওই বর্ণনার মধ্যেও কিছু আছে। আর সারফেসে চার্জ আছে যেটা সিইসি হবে, সেই জিনিসটা দেখাচ্ছে না, এটা সারফেস এরিয়া, এটা এরিয়া। আচ্ছা, নেট নেগেটিভ চার্জ স্পেকটাইটে দেখো, এটা সিইসি আর কি, মানে 80 থেকে 150। স্লাইড শো দিলে একটু বড় হবে। হ্যাঁ আসছে। স্পেকটাইটে খেয়াল করো 80 থেকে 150, ভার্মিকুলাইটে 100 থেকে 200, 100 থেকে 180ও বলে। আর মাইকাতে 10 থেকে 40, ক্লোরাইটে 10 থেকে 40, কেলোরাইটে 1 থেকে 15। আমরা এইটুকুর মধ্যে থাকি। তো এইখানে আমাদের যে স্ট্রাকচার আমরা দেখলাম, কেলোরাইটে আইসোলেশন সাবস্ট্রেট কম, এটা সত্য, ঠিক আছে, বুঝতে পারতেছি। আর এই যে এই দুটাতে আছে 10 থেকে 40, 10 থেকে 40, এটা কোনো কোনো জায়গায় 15 থেকে 40ও বলে। মাইকা এবং ক্লোরাইটে এটা কিন্তু ব্যতিক্রম হয়ে গেল। এটা 100 থেকে 200-র মতোই হতে পারতো আর কি, হ্যাঁ, এটা বোঝা গেছে, ব্যতিক্রমটা বোঝা গেছে তো না? 3টা সিলিকন, 1টা অ্যালুমিনিয়াম, এই 3টার ক্ষেত্রেই ছিল, কিন্তু এইখানে এবং এইখানে ব্যতিক্রম হয়ে গেছে। এটুকু বুঝতে পারছো কিনা ফিগার দেখে? জি স্যার। আর এখানে 15% ছিল, এটা কিন্তু কম ঠিকই আছে, অসুবিধা নাই। এটাতে আরো কম ছিল, এটা 1 থেকে 15, এটাও ঠিক আছে, এতে অসুবিধা নাই। কিন্তু এই যে এই দুটাতে কম হলো কেন, এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা দরকার এখন। ব্যাখ্যার মধ্যে এই ক্লোরাইটের ব্যাখ্যাটা কিন্তু তোমাদের মাথায় চলে আসছে না? ওখানে কোনো ক্যাটায়নই নাই ইন্টারনেট পজিশনে। জি স্যার। আছে? নাই স্যার। ওটা যে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, এই ছবিটা খেয়াল করো, সুন্দর করে লেখা আছে। এটা মানে এভাবে মডেলটা করেছে যে অক্টাহেড্রাল শিট, টেট্রাহেড্রাল, দুই পাশে দুটো টেট্রাহেড্রাল শিট, এক পাশে অক্টা, তো 2:1 হয়ে গেল। এরকম একটা লেয়ার, এরকম একটা লেয়ার, আমরা বলছি অসংখ্য লেয়ার মিলে একটা ক্লোরাইড বা যে কোনো মিনারেল। এখানে দেখো টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, এটা হচ্ছে কেলোরাইড, 1:1 মিনারেল। আর এগুলো হচ্ছে 2:1, 2:1, 2:1, এটা হচ্ছে 2:1:1। এখানে আরেকটা ওয়ান লেখে নাই, কিভাবে জানো, অথবা ধরে নিচ্ছে এটা 2:1 আর কি, এটাকে কনসিডার করে নাই। তো তাইলে এই যে মানে 4টা মিনারেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেহারাটা, এই দুটোর মাঝখানে এটা একটা শীট আছে, যে শীটটা পজিটিভলি চার্জ, এই জন্য এইখান নেগেটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেছে। এটাই কারণ যে ক্লোরাইটে, মাইকার মানে ক্লোরাইট এবং মাইকাতে ভার্মিকুলাইটের সমান সিইসি, কিন্তু সমান সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন 25%, 25% সিলিকা শীটে। এরপরেও এখানে ইয়েটা হয় নাই, মানে চার্জটা ডেভেলপ করে নাই। আর মাইকার ক্ষেত্রে আমরা 15 মানে এই যে 10 থেকে 40 দেখলাম। এইটার কারণটা এই ছবি দেখে তোমরা বুঝতে পারবা, এখানে যে পটাশিয়ামটা আছে এটা দুটো লেয়ারের মাঝখানে আটকায় গেছে। এটা ছবি দেখে বোঝা যায় না? জি স্যার। ফিক্স হয়ে গেছে। এখন নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, এটা সত্য, ক্যাটায়ন আসছে, এটাও সত্য, কিন্তু ক্যাটায়নটা দুটো লেয়ারের মাঝখানে এমন ভাবে আছে যেটাকে আমরা এক্সচেঞ্জেবল বলতে পারতেছি না, এটা আমরা নন এক্সচেঞ্জেবল বলতেছি। ফিক্স হয়ে গেছে। চার্জ নিউট্রাল করার জন্য ক্যাটায়ন আসছে, কিন্তু ক্যাটায়নটা ফিক্স হয়ে গেছে। এই কারণে মাইকার সিইসিটা ভার্মিকুলাইটের সমান হয় না। এখন আমাকে বলো, কেউ বুঝছো কিনা মাইকা আর ভার্মিকুলাইটের সিইসি কম বেশি কেন, আর ভার্মিকুলাইট এবং ক্লোরাইটের সিইসি কম বেশি কেন, এটা বুঝছো কিনা এটা আমাকে একটু বলো। বুঝছো? বুঝতে পারছি। তাহলে যে বুঝতে পেরেছো বাবা, একবার একটু একজন এক্সপ্লেন করো। একটা শুরু থেকে বলো যে ভার্মিকুলাইটের তুলনা করবা, তখন তুমি যদি একটা প্যারাগ্রাফ লেখো তখন লিখবা যে মাইকা এবং ভার্মিকুলাইট উভয় ক্ষেত্রেই সিলিকা শীটে 25% আইসোমারফাস সাবস্টিটিউশন হয়। এটাকে নিউট্রাল করার জন্য ইন্টারনাল ক্যাটায়ন হিসেবে মাইকার ক্ষেত্রে আসে পটাশিয়াম, আর ভার্মিকুলাইটের ক্ষেত্রে আসে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটা ইন্টারনাল পজিশন থাকে, এটা এক্সচেঞ্জেবল থাকে। কিন্তু পটাশিয়াম যেটা আসছে এটা আর এক্সচেঞ্জেবল থাকে না, এটা নন এক্সচেঞ্জেবল হয়ে যায়, ফিক্স হয়ে যায় দুটো লেয়ারের মাঝখানে। এই কারণে এখানে যতটুকু সিইসি হওয়ার কথা ছিল ততটুকু সিইসি হয় না। এখন যে মানে এজের দিকে বা অন্য কোথাও কিছু কিছু মানে ওয়েদারিং এর ফলে যদি কিছু একটা ফাঁকা হয়ে থাকে তাইলে হবে, কিন্তু আমরা যে ছবিটুকু আঁকছি যদি মাস্কোভাইট হয় বা ওই ছবিটুকুই হয় বা বায়োটাইট হয়, ওই ছবিটুকুই যদি হয় তাহলে দেখা যাবে যে এখানে কোনো
চার্জ তৈরি হচ্ছে না, কিন্তু মূল স্ট্রাকচার আমরা যেহেতু বলছি অনেক বড় জিনিস, ওর মধ্যে কোথাও না কোথাও চার্জ হয়, এই জন্য সামান্য কিছু দেখানো আছে। কত দেখানো ছিল দেখো এখানে 10 থেকে 40, 10 থেকে 40, 10 থেকে দুটোর ক্ষেত্রে 10 থেকে 40, তারপরে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে অন্য কোনো মেকানিজমে, আমরা সেটা বলতে পারতেছি না, বা অনেক মেকানিজম আছে। আর এটা হচ্ছে 100 থেকে 200। তাহলে সিসি সব থেকে বেশি কিসের? ভার্মিকুলাইটের। আর স্পেকটাইটে কিন্তু একেবারে কম না, এটা 150 পর্যন্ত। স্পেকটাইটে এই তুলনায় যে 25% আর 15% তুলনায় কিন্তু একটু বেশি আছে। এটা বেশি থাকার কারণ তোমাদের বর্ণনার মধ্যে লেখা আছে দেখবা। এটা বেশি থাকার কারণ হচ্ছে যে এখানে একটা মানে অক্টাহেড্রাল শিটেও কিছু সাবস্টিটিউশন হয়, নেগেটিভ চার্জ তৈরি হয় এই কারণে আর কি। হ্যাঁ, তাহলে আমি মনে হয় দুটো জিনিস বোঝাতে পারলাম। তোমরা এখানে এই ছবি দেখে একটু বিশ্বাস করার জন্য আর কি, যে ম্যাগনেসিয়াম থাকলে যে লিমিটেড এক্সপানশন হয় আর সোডিয়াম থাকলে যে আনলিমিটেড এক্সপানশন হয় অনেক বেশি, এটা এখান থেকে বোঝা যাচ্ছে, এই ছবি থেকে বোঝা যাচ্ছে না? জি স্যার। তাহলে এই দুটো এক্সপ্যান্ডিং টাইপ মিনারেল, ভার্মিকুলাইট এবং স্পেকটাইট। ভার্মিকুলাইট এক্সপ্যান্ডিং টাইপ মিনারেল এই কারণে যে এখানে ম্যাগনেসিয়াম আছে সেটা পানি অবজার্ভ করে, মানে আর স্পেকটাইট মানে এক্সপ্যান্ডিং টাইপ এই কারণে এখানে সোডিয়াম আছে পানি অবজার্ভ করে। যদি এখানে লেখছি মিসলেনিয়াস, আসলে সোডিয়াম ছাড়াও আরো অনেক কিছু থাকে, তবে সোডিয়াম মেজর হওয়ার কারণে এটা বেশি হয় আর কি। আর এই এক্সপানশনটা বেশি আমরা বলি আনলিমিটেড, কারণ হচ্ছে এটি মানে ম্যাগনেসিয়ামটা এখানে দুটো লেয়ারকে ধরে রাখে, আর পটাশিয়াম সোডিয়ামটা দুটো লেয়ারকে ধরে রাখতে পারে না, দুটো লেয়ারের মধ্যে মানে দূরত্ব সৃষ্টি করে, এই জন্য এখানে লিমিটেড আনলিমিটেড এক্সপানশন। এই একটা লেয়ার মাপার জন্য একটা মানে ইয়ে আছে 0.7 ন্যানোমিটার। তোমরা ন্যানোমিটার বোঝো? 10⁻⁹ মিটার। জি স্যার। মানে 1 মিটারে 1000 ভাগে 1 ভাগ হচ্ছে মিলিমিটার, তার 1000 ভাগে 1 ভাগ মাইক্রোমিটার, তার 1000 ভাগে 1 ভাগ হচ্ছে ন্যানোমিটার, আর তারও 10 ভাগের 1 ভাগ হচ্ছে অ্যাংস্ট্রম। তারপরে এই মিটারগুলি ন্যানোমিটারে অথবা অ্যাংস্ট্রমে বলা হয়। এই 7.7 ন্যানোমিটার মানে হচ্ছে 7 অ্যাংস্ট্রম। তো এটা খেয়াল করো, এটা 0.7, এটা 1 থেকে 1.5 কখন হবে? যখন তোমার অ্যাবজর্পশনটা মানে এক্সপানশনটা হবে। আর এটা 1 থেকে 2 ডাবল হয়ে যাচ্ছে, যে পাউরুটির সাইজটা ডাবল হয়ে গেছে আর কি, বুঝছো? আর এখানে হচ্ছে 1.5 গুণ হয়েছে। তো এই হচ্ছে এই দুটার ব্যাপার আর কি। আর এইখানে 1.0 ফিক্স, কারণ এটার মধ্যে এক্সপানশন হয় না। এখানে 1.4 ফিক্স, কারণ এখানেও এক্সপানশন হয় না। এখানে 0.7 ফিক্স, এখানে এটাতে দুটো শক্তভাবে লাগানো থাকে, তোমরা দেখছো এর আগে। তাহলে আমি তুলনামূলকভাবে তোমাদের মানে ইয়েগুলি পড়াইলাম, মানে ক্যারেক্টারিস্টিক্স পড়ালাম। এরপরে যে বর্ণনাগুলি আছে সেটি কিন্তু তোমরা পড়লেই বুঝতে পারবা। হ্যাঁ, আমি জাস্ট যদি একটু গো থ্রু করি, এই নোটটা তোমাদেরকে দিয়ে দিব। এটা ওয়ার্ড ফাইলও আছে এখানকার, মানে এই ফাইলটাও আমি দিব। বাইকার বর্ণনা দেওয়া হয়েছে, প্রথম ক্যালকুলেটর বর্ণনা দেওয়া হয়েছে, এখানে কতগুলি স্পেসিসের নাম আছে। এটা সয়েল ইয়ের মধ্যেও ছিল আর কি, ওই যে ক্লাসিফিকেশন ছিল সেখানেও ছিল। ক্যালকুলেটর ছবি এরকম রঙিন ছবি, একটা অক্টাহেড্রাল শীট, টেট্রাহেড্রাল শীট উল্টায় দেওয়া আছে, আমরা যেভাবে আঁকছি তার উল্টা। এটা দুটো লেয়ার দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, এই যে অক্টাহেড্রাল শীট, টেট্রাহেড্রাল শীট, আবার অক্টাহেড্রাল শীট। তাহলে এগুলোর মধ্যে মানে ওই যে ইয়ে তৈরি হয় আর কি, কি জানো, হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। এটা আবার ছবি, যেটা আবার ওই যে আমার নোটে লেখা ছিল আর কি, জব্বারের বলে গেলে এটা পাবা। তো এর মধ্যে আমরা বলছি হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিও, পড়লে আর নতুন কিছু পাবা না। মানে আমি যা বুঝাইছি আর মধ্যে বুঝতে অসুবিধা হবে না। কারণ অসুবিধা হলে আমাকে বলো। মাইকার ছবি আগে বলেছি, এই ছবি এখানে খেয়াল করতে পারো, মাস্কোভাইট। এটা আরেকটা জিনিস ফ্লোগোপাইট, এটা আমি পড়াইনি তোমাদেরকে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে অ্যালুমিনিয়ামের জায়গায় এখানে ম্যাগনেসিয়াম আর কি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম যেটা ছিল ডাইঅক্টাহেড্রাল, এটা যদি ট্রাইঅক্টাহেড্রাল হয় এবং শুধু ম্যাগনেসিয়াম থাকে, ওটা মাইকা গ্রুপেরই মিনারেল, ওটার নাম হচ্ছে ফ্লোগোপাইট আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি তোমাদের পড়াই নাই আর কি। তো এখানে যে সাইজ গুলি বলা আছে, ভার্মিকুলাইটের ছবি দেওয়া আছে। ভার্মিকুলাইট এই ছবিটা আমি দেখালাম। এখানে দেখতে পাচ্ছ স্পেকটার ভার্মিকুলাইট একসাথে দেওয়া আছে। ভার্মিকুলাইটের মধ্যে ওই যে একানু ম্যাগনেসিয়াম, দুই দিকে 6টা 6টা করে পানি। আর এখানে বিভিন্ন টাইপের মিনারেল আছে, পানি মানে ক্যাটায়ন আছে, যাদের সাথে পানি টানি থাকে আর কি। হ্যাঁ, এটা ছবি এখানে বর্ণনা দেওয়া আছে। এখানে 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 একটা কথা লেখা আছে, এই যে এইটাই হচ্ছে এক্সপানশনের যে ডিফারেন্স। ভার্মিকুলাইটের বর্ণনা, along with magnesium and other ions are strongly adsorbed in the internal space of vermiculites. However, they act primarily as bridges, which বলছে ব্রিজ তৈরি করে, holding the units together
rather than as wedges driving them apart. মানে সোডিয়াম থাকলে ওয়েজ করে দুই মানে লেয়ারকে দূরে ঠেলে দেয়, আর ইয়ে থাকলে ব্রিজ তৈরি করে, ক্যালসিয়াম থাকলে ম্যাগনেসিয়াম থাকলে, যার জন্য এখানে এক্সপানশনটা লিমিটেশন হয়। The degree of swelling is therefore considerably less for vermiculite than spectrite. এটা আমি একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা করেছি। স্পেকট্রাইটের কিছু স্পিসিসের নাম এগুলি ইয়ার মধ্যে ছিল, ক্লাসিফিকেশনের মধ্যে ছিল। এই যে ছবি এখানে দেওয়া আছে স্পেকট্রাইটের, ছবি দেওয়া আছে ক্লোরাইটের ছবি। তো এই যে এটা আমি রেখেছি এখানে, এইভাবে ছবিটা দেওয়া আছে। গান গায়ও না বাবা, গান গায়ও না। তারপরে ছিল এটা, তারপরে ছিল এটা। এখানে এখন যেটা আমাদের দেখি না, জিপসাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড, গোথাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, এগুলো আমরা আগে পড়েছিলাম। এটার মানে এই যে এটার চার। আর আরেকটা জিনিস হলো সারফেস এরিয়া। সারফেস এরিয়া আমরা বলছিলাম না 2 নম্বর বৈশিষ্ট্য কলয়েডের, সাইজ ছোট, সারফেস এরিয়া বেশি বলছিলাম। কলয়েডের 2 নম্বর বৈশিষ্ট্য। এখন কার সারফেস এরিয়া কত, ওটা আমরা আগের যে বর্ণনা ওর মধ্যেও আছে, এখানে এক টেবিল আকারে একবার বইতে, ব্র্যাডের বই থেকে দেওয়া। এখানে হচ্ছে এক্সটার্নাল সারফেস এরিয়া 80 থেকে 150, আর এটা হচ্ছে, এটা কিন্তু এক গ্রাম স্পেকট্রাইট নিয়ে সেটার যদি মানে যতগুলি পার্টিকেল আছে তার উপরের লেয়ারটা মাপো, মানে সারফেসটা মাপো, তাহলে এত মিটার স্কয়ার হবে। কিন্তু ওটার ভিতরে 2 লেয়ারের মাঝখানে তো ফাঁকা আছে, এজন্য ভিতরে তার আরেকটা সারফেস তৈরি হয়। তোমরা এটা বুঝতে পারছো নিশ্চয়। কিন্তু মধ্যে আর সারফেস নাই, এই বাইরেরটাই আছে। হ্যাঁ, কিন্তু এটার বাইরে যেমন আছে তেমনি এটার ভিতরে এই সারফেসটা তো উন্মুক্ত আছে। এখানে এটা উন্মুক্ত আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সারফেস। হ্যাঁ, ইন্টারনাল সারফেস এরিয়া, এই যে সেটা হচ্ছে এই যে এই দুটাতে শুধু আছে, এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ মিনারেল দুটাতে শুধু আছে। দেখো কতটুকু এরিয়া আর কি। হ্যাঁ, তারপরে মাইকার সারফেস এরিয়া এত, ক্লোরাইটের এত, ইত্যাদি, এভাবে সারফেস এরিয়ার ভাগ। অ্যালোফেটগুলি দেখো অনেক সারফেস এরিয়া, 1000, এটির হাইয়েস্ট। আর হিউমাসের হচ্ছে ভ্যারিয়েবল। আর ইন্টারলেয়ার স্পেসিং, যেটা স্পেসিংটা তো আমি একটু দেখালাম, যে এখানে ছিল স্পেসিং, ইন্টারলেয়ার স্পেসিং, একটা লেয়ারের যে মানে ইয়ে আর কি, 0.7 ন্যানোমিটার, এটা 1 থেকে 2, এটা 1 থেকে 1.5, এটা 1, এটা 1.4, এটা এখানে লেখা আছে যে 1.4, 1 একটু বাড়িয়ে দিচ্ছে, 1.0, 1 থেকে 1.5, 1 থেকে 2। আর এইগুলির কেউলাইটের এটা আছে। হ্যাঁ ঠিক আছে, এটা জিপসাইট এবং গোথাইটের আছে। এগুলি তোমাদের তো পড়ানো হচ্ছে না এখন। এখানে দেখো যে পজিটিভ চার্জের তৈরি হয়, কলয়েড পজিটিভ চার্জ তৈরি হয়, এটা শুধুমাত্র জিপসাইট, গোথাইট এবং অ্যালোফেটে, এই 3টা মিনারেলে পজিটিভ সাইড তৈরি হয়। ওই যে প্রথম যে সয়েল কলয়েডের বৈশিষ্ট্য, অ্যাডজর্পশন অফ আয়ন এন্ড ওয়াটার, তার আগে ছিল আয়ন। কেন হয়? কারণ সারফেসে চার্জ আছে। কি চার্জ আছে? প্রধানত নেগেটিভ চার্জ। দেখো এই মিনারেলগুলিতে কোনো পজিটিভ চার্জ নাই, কিন্তু এই জিপসাইটে এসে, গোথাইটে এসে এখানে কিছু পজিটিভ চার্জ আসছে। হ্যাঁ, এগুলি আসলে পিএইচ ডিপেন্ডেন্ট চার্জ। আর হিউমাসে দেখো 100 থেকে 500 পর্যন্ত চার্জ হয়ে যায়। আমরা বলেছিলাম হিউমাস নেগেটিভ চার্জ, পিএইচ ডিপেন্ডেন্ট। পিএইচ যখন 7 থেকে 8 হয় তখন সিলিকেট ক্লেট থেকেও তার চার্জ বেশি হয়ে যায়, তখন 500 পর্যন্ত উঠতে পারে। এটা ভার্মিকুলেটে 200। তবে তোমার মাটিতে যদি প্রচুর পরিমাণে হিউমাস থাকে, ভার্মিকুলেট না থাকলে চলবে। তো সেগুলি পিএইচ যদি মানে 7 থাকে, তাহলে প্রচুর পরিমাণে সে এই যে অর্গানিক ম্যাটার থাকলে যে মাটি ফার্টাইল হয়, আমরা এটা দেখে বুঝতে পারতেছি। তো সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমি ক্লাস শেষ করলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি এটা উত্তর দিব। আমাকে প্রশ্ন করবা, আমাকে উত্তর আমার যোগাযোগ করবা, আমি যে কোনো ভাবে আমি উত্তর দিব। আমার ইমেল তো খুঁজলেই পাওয়া যায়। আমার ইমেল হচ্ছে bu@edu.bd। এই ইমেল করে আমার সাথে তোমরা যদি ধরো 5 জন মিলে বুঝতে পারতেছো না, 5 জন মিলে গ্রুপ করলে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করে তোমাদেরকে বুঝাই দেবো, যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে? আর নোটপত্র আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে এটা ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো। আমার একটা পরীক্ষা আছে, তো আজকের মধ্যে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো, না হলে আমাকে একটু রিমাইন্ডার দেবা। তো আমি ফাইনালের ক্লাস নেই না, তোমাদের এটা আসলে লাস্ট ক্লাস থিওরি হিসেবে, যদি না তোমাদের ব্যাচে না নেই আর কি, নরমালি নেই না, থিওরি হিসেবে লাস্ট ক্লাস। তোমরা সেকেন্ড ইয়ারে আমি থিওরি নিয়ে আসলাম, তোমাদের নিলাম। তো আমাদের দায়িত্ব একটা হচ্ছে যে তোমাদের জন্য কাউন্সিলিং করা। আমি কিন্তু কাউন্সিলিং এর পথটা ওপেন রাখি,
তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে, কারো কোনো সাজেশন দরকার হয়, একাডেমিক নন একাডেমিক যে কোনো বিষয়ে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে আর কি। হ্যাঁ, আর আমি তোমাদের জন্য দোয়া করতেছি, তোমরা যাতে ইহকাল পরকালে সার্বিক কল্যাণ লাভ করো, সফল হতে পারো। এই দোয়া তোমাদের জন্য থাকলো। তো প্র্যাকটিক্যাল গ্রুপে যারা পড়বা, তো এখন তো পড়ো নাই, তাদের সাথে দেখা হবে, এই পরীক্ষাতেও দেখা হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।